ক্লাস 11 সেমিস্টার 1 ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য রয়েছে। এখান থেকে তোমাদের আজকে প্রথম সেটের আলোচনা। এই সেটে তোমাদের জন্য 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা হবে। এই কোশ্চেনগুলো শুধুমাত্র 11-এর জন্য নয়, অন্যান্য পরীক্ষা এসএসসি, মাদ্রাসা এইসব পরীক্ষার জন্যও এই প্রশ্নগুলি প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, দেখবে, পড়বে। প্রথম কোশ্চেন রয়েছে আমাদের, বিশ্বের সর্বাপেক্ষা জটিল ও বৃহত্তম লিখিত সংবিধান রয়েছে কোন দেশে? ভারতে। মানে পৃথিবীর আর অন্য কোনো দেশে এত বড় সংবিধান, এত বড় লিখিত সংবিধান এবং জটিল সংবিধান অন্য কোনো দেশে নেই। ভারতের মূল সংবিধানে কতগুলি ধারা ছিল? ভারতের সংবিধান যখন রচনা করা হয় তখন ভারতের সংবিধানে ধারার সংখ্যা ছিল 395টি। সংবিধান রচনাকালে ভারতের সংবিধানে কতগুলি তপশিলি ছিল? 8টি তপশিলি ছিল। তপশিলি বলতে শিডিউল, 8টি শিডিউল ছিল। পরবর্তীকালে সেটা 12টাতে দাঁড়িয়েছে। মানে বর্তমানে ভারতের সংবিধানে তপশিলের সংখ্যা 12টি। পূর্বে মূল সংবিধানে কতগুলি অধ্যায়ের সংখ্যা ছিল বা কয়টি পার্ট ছিল? 22টি পার্ট ছিল। ভারতীয় সংবিধানের বেশিরভাগ অংশ গৃহীত হয়েছে কোন আইন থেকে? ভারতীয় সংবিধানের বেশিরভাগ অংশ গৃহীত হয়েছে ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দ এর আইন থেকে। 1927 সালে সংবিধান সংস্কারের জন্য সাইমন কমিশন ভারতে আসে, যার ফলস্বরূপ 1935 সালের ভারত শাসন আইন প্রণীত হয়েছে। এই আইন থেকে ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামো, জরুরি অবস্থা, বিচার বিভাগ, রাজ্যপাল এই সমস্ত বিষয়গুলি গ্রহণ করেছে। তাহলে ভারতের সংবিধানের উপর 1935 সালের ভারত শাসন আইনের প্রভাব অনেকটাই রয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানে মোট ধারার সংখ্যা কয়টি? 470টি। যখন সংবিধান রচনা করা হয় তখন ভারতের সংবিধানের ধারার সংখ্যা ছিল, যেটা আমরা আলোচনা করলাম, 395টি। এখন রয়েছে ধারা উপধারা সব কিছু মিলে 470টি। কোন দেশের সংবিধানকে ব্যাক অফ বরোয়িং বলা হয়? ভারতের সংবিধানকে। কেন তোমরা জানো? ভারতের সংবিধান নিজস্ব কোনো ধারণার উপর তৈরি করা হয়নি। এটা তৈরি করার জন্য দেশ বিদেশ থেকে বহু কিছু বিষয় ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই জন্য এটাকে বলা হয়েছে ব্যাক অফ বরোয়িং, মানে থলে ভর্তি ঋণ। এখনো পর্যন্ত 2023 সাল পর্যন্ত ভারতীয় সংবিধান মোট কতবার সংশোধিত হয়েছে? 106 বার। এটাই কিন্তু সঠিক একেবারে। এই সাল পর্যন্ত 106 বার ভারতীয় সংবিধান সংশোধন করা হয়েছে। 106তম যে সংবিধান সংশোধনটি, এটাতে লোকসভা এবং রাজ্যগুলির যে বিধানসভা রয়েছে সেইখানে মহিলাদের জন্য 1/3 অংশ মানে আসন সংরক্ষণ করা হবে। এটা হবে কতদিন পর্যন্ত? 15 বছর পর্যন্ত। মানে 2023 সাল থেকে 15 বছর পর্যন্ত এই 1/3 অংশ সদস্য, মহিলা সদস্য, তাদের আইনসভাতে আসন সংরক্ষণ থাকবে। এই সংশোধনীতে বলা হয়েছে। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় ভারতকে রাজ্যসমূহের একটি ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে? ভারতীয় সংবিধানের একেবারে প্রথমে 1 নম্বর ধারাতে ভারতকে রাজ্যসমূহের একটি ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে। ভারতের সংবিধান কি প্রকৃতির? ভারতীয় সংবিধান লিখিত ও অলিখিতের সংমিশ্রণ। তোমরা জানো ভারতীয় সংবিধানে এখনো 470টি ধারা উপধারা রয়েছে, মানে লিখিত ধারা উপধারা রয়েছে, কিন্তু কিছু অলিখিত অংশ আছে। মানে ভারতীয় সংবিধানের লিখিত এবং অলিখিত যে ব্যবস্থাটা, তার সংমিশ্রণই হচ্ছে ভারতীয় সংবিধান। এই অলিখিত অংশগুলো তাহলে কি কি?
একটা দুটো উদাহরণ দিলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। তাহলে একটা দুটো উদাহরণ জানা যাক। আইনসভাতে সরকারের বিরুদ্ধে যদি ভোট গ্রহণ করা হয়, সেইখানে সরকার পক্ষ যদি পরাজয় ঘটে, মানে সরকার পক্ষ যদি কম ভোট পায়, তাতে সরকার পক্ষের পদত্যাগ করা উচিত কিনা, বা অনাস্থার প্রস্তাবে মন্ত্রিসভা যদি হেরে যায়, সেখানে মন্ত্রিসভার পদত্যাগ করা যায় কিনা, এই বিষয়ে সংবিধানে কিন্তু কিছুই বলা নেই। তবে একটা প্রথা রয়েছে, যেহেতু তারা হেরে গেছে সেই জন্য তারা কি করে, লোকসভা থেকে বা আইনসভা থেকে তারা পদত্যাগ করে। এটা কিন্তু ভারতীয় সংবিধানে লেখা নেই, প্রথা অনুযায়ী এই বিষয়টা ঘটে থাকে। আবার লোকসভাতে কোনো দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে রাষ্ট্রপতি তার নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি দলকে সরকার চালানোর জন্য দায়ভার দিতে পারে। এই যে বিষয়টা, রাষ্ট্রপতি কাকে সরকার চালানোর জন্য দায়ভার দেবে, এটা কিন্তু সংবিধানে কিছু বলা নেই। তবে রাষ্ট্রপতি নিজ বিচার বিবেচনার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, এটাও কিন্তু একটা প্রথা। তাহলে প্রথা জিনিসটা কি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, সংবিধানে লেখা নেই, তবুও বিষয়গুলো ঘটে থাকে। মডার্ন কনস্টিটিউশন বইটির রচয়িতা কে? বইটির রচয়িতা কেসি হোয়ার। কমেন্টারি অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক দুর্গাদাস বসু। লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায়, মানে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যেখানে সংবিধান লিখিত, এবং সংবিধানটা লিখিত হওয়ার জন্য সেটা দুষ্পরিবর্তনীয়, মানে সংবিধানকে পরিবর্তন করতে গেলে বিশেষ বিশেষ পদ্ধতির পথ অবলম্বন করতে হয়। এটা কোথায় দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধানকে কি বলে? এমন সংবিধানকে বলা হবে অনমনীয় সংবিধান। মানে অনমনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান একই জিনিস। যে সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না, পরিবর্তন করার জন্য বিশেষ বিশেষ পদ্ধতির অবলম্বন করতে হয়, সেগুলোকে বলা হবে অনমনীয় সংবিধান। তাহলে অনমনীয় সংবিধান কোথায় দেখতে পাওয়া যায়? মার্কিন যুক্তরাষ্ট্রে এবং আমাদের ভারতবর্ষের কিছুটা। ম্যারিয়ট সংবিধান সংশোধনের ভিত্তিতে সরকারকে দুটি ভাগে ভাগ করেছেন। সেগুলি কি কি? সেগুলি হচ্ছে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। মানে ধরতে পারো, সংবিধান সংশোধনগত দিক থেকে সরকারের শ্রেণীবিভাগ, সরকারের যে শ্রেণীবিভাগ করা হবে সেটা হচ্ছে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়। সুপরিবর্তনীয় সংবিধান এককেন্দ্রিক সরকারে দেখা যায়, এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারে বা শাসন ব্যবস্থাতে পরিলক্ষিত হয়। এই জন্য ম্যারিয়ট সংবিধান সংশোধনগত ভিত্তি থেকে সরকারকে দুটি ভাগে ভাগ করেছেন এইভাবে। ভারতের সংবিধান কেমন? ভারতের সংবিধান অংশত সুপরিবর্তনীয়, অংশত দুষ্পরিবর্তনীয়। তবে এরকম আরেকটা কোশ্চেন হতে পারে, নমনীয় ও অনমনীয় সংবিধানের মাঝামাঝি একটা সংবিধান, এই সংবিধানটা কোথায় দেখা যায়? এটারও কিন্তু উত্তর হবে ভারতবর্ষ। ভারতবর্ষে যে সংবিধান সেটা নমনীয় এবং অনমনীয় এর মধ্যবর্তী স্থানে বা মাঝামাঝি স্থানে অবস্থান করছে। জাস্ট এই কোশ্চেনটার মতোই, ভারতের সংবিধান সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়, মাঝামাঝি স্থানে অবস্থান করছে ভারতের সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান কোথায় দেখা যায়? ব্রিটেনে। দুষ্পরিবর্তনীয় সংবিধান কোথায় দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন, এই যে দুটি দেশের সংবিধান, এই দুটি দেশের সংবিধানের বৈশিষ্ট্যের মাঝামাঝি স্থানে অবস্থান করছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। যে সংবিধানকে পরিবর্তন করতে বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয়, সেই সংবিধানকে কি বলে? সেই সংবিধানকে বলে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই সংবিধানটা দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। লিখিত সংবিধান কার দ্বারা রচিত? লিখিত সংবিধান সংবিধান সভার দ্বারা রচিত, বা গণপরিষদ কর্তৃক রচিত, বা কোনো কনভেনশন কর্তৃক রচিত।
এতগুলো অ্যান্সার থাকতে পারে। মানে কোনো না কোনোভাবে সংবিধানকে লেখা হবে, সে গণপরিষদ কর্তৃক হোক, কনভেনশন কর্তৃক হোক, বা সংবিধান সভার দ্বারা হোক, কোনো না কোনোভাবে লিখিত হবে। সেটাকে বলা হবে লিখিত সংবিধান। লিখিত সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কার উপর ন্যস্ত হয়েছে বা কার উপর রয়েছে? বিচার বিভাগের উপর। বিচার বিভাগ লিখিত সংবিধানকে রক্ষা করে। লিখিত সংবিধান যে দেশে রয়েছে সে দেশের বিচার বিভাগকে সংবিধানের রক্ষাকর্তা এবং ব্যাখ্যাকর্তা হিসাবে বর্ণনা করা হয়। আবার লিখিত সংবিধান যে দেশে রয়েছে সে দেশের অভিভাবক সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ। এখান থেকে অনেকগুলো কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন তোমরা জানতে পারলে। আওয়ার কনস্টিটিউশন গ্রন্থটির প্রণেতা কে? আওয়ার কনস্টিটিউশন গ্রন্থটির লেখক সুভাষ সি কাশ্যপ। সংসদীয় শাসন ব্যবস্থা বর্তমানে কোথায় রয়েছে? সংসদীয় শাসন ব্যবস্থা বর্তমানে ভারতে রয়েছে, ব্রিটেনে রয়েছে। মানে সংসদীয় শাসন ব্যবস্থা বলতে যেটা তোমার মন্ত্রিসভা পরিচালিত বা ক্যাবিনেট পরিচালিত, বা যেখানে প্রধানমন্ত্রী প্রকৃত শাসক হিসাবে দেখা যায়, সেই সব দেশের শাসন ব্যবস্থাকে বলা হবে সংসদীয় শাসন ব্যবস্থা। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেই দেখো না, সর্বোচ্চ স্থানে কে বসে আছে? সর্বোচ্চ স্থানে বসে আছে রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতি আমাদের ভারতবর্ষের নিয়মতান্ত্রিক শাসক। সেই জন্য ভারতবর্ষে মন্ত্রিসভার দ্বারা সরকার পরিচালিত হয়, বা মন্ত্রিসভার উপরে বসে আছে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ভারতবর্ষ পরিচালনা করছেন। এটা একমাত্র সংসদীয় শাসন ব্যবস্থাতেই দেখা যায়। সংসদীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কি? সংসদীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য পার্লামেন্টীয় কমিটি ব্যবস্থা, বা আরও এর বৈশিষ্ট্য রয়েছে, যেমন আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মানে এই সংসদীয় শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি দেখা যায় না। আইনসভা এক কক্ষ বিশিষ্ট হবে বা দ্বিকক্ষ বিশিষ্ট হবে। সংবিধান লিখিত হতে পারে, আবার অলিখিতও হতে পারে। এতগুলো বৈশিষ্ট্য রয়েছে সংসদীয় শাসন ব্যবস্থার। সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত থাকেন কে? রাষ্ট্রপতি, যেটা আমরা আলোচনা প্রসঙ্গে জানলাম। এই যে সংসদীয় শাসন ব্যবস্থার সর্বোচ্চ স্থানে বসে আছে রাষ্ট্রপতি, এটা কিন্তু ভারতের ক্ষেত্রেই। সংসদীয় শাসন ব্যবস্থা দেখা যায় ব্রিটেনে, সেখানে কিন্তু সর্বোচ্চ স্থানে বসে থাকেন রাজা অথবা রানী। সংসদীয় শাসন ব্যবস্থায় কোনো মন্ত্রীকে কোন বিভাগের সদস্য হতেই হয়? আইন বিভাগের সদস্য অবশ্যই তাকে হতে হবে। যদি কোনো ব্যক্তি মন্ত্রিত্ব নিয়ে থাকেন কিন্তু তিনি আইন বিভাগের, মানে রাজ্যসভা বা আইনসভার সদস্য নন, এইভাবে 6 মাস তিনি তার মন্ত্রিত্ব চালিয়ে যেতে পারেন। কিন্তু 6 মাস পেরিয়ে গেলে তাকে হয় আইনসভার সদস্য হতে হবে, না হলে মন্ত্রিত্ব ত্যাগ করতে হবে। তাহলে কোনো মন্ত্রীকে অবশ্যই আইনসভার সদস্য অবশ্যই হতে হবে, মন্ত্রী যদি হতে চায়। এটা কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও একই ব্যাপার। প্রধানমন্ত্রী হতে গেলে তাকে কোনো না কোনো কক্ষের সদস্য অবশ্যই হতে হয়। তিনি কোনো কক্ষের সদস্য না হয়ে 6 মাস পর্যন্ত কার্য পরিচালনা করতে পারেন। তারপর তাকে হয় আইনসভা সদস্য হতে হবে, না হলে তাকে প্রধানমন্ত্রী পদ ত্যাগ করতে হবে। যেমন আমাদের ভারতবর্ষের ইন্দিরা গান্ধী, মনমোহন সিং, এই দুজন প্রধানমন্ত্রী যে ছিলেন তারা কিন্তু রাজ্যসভার সদস্য ছিলেন। রাজ্যসভা থেকে তারা প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাহলে কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে গেলে তাকে অবশ্যই আইনসভার সদস্য হতেই হবে। মন্ত্রিসভা পরিচালিত সরকারে ক্যাবিনেটকে কার কাছে দায়িত্বশীল থাকতে হয়? আইনসভার কাছে দায়িত্বশীল থাকতে হয়। ক্যাবিনেটকে আইনসভার কাছে বা শাসন বিভাগকে আইনসভার কাছে। আমাদের ভারতবর্ষের যে মন্ত্রী তারা কিন্তু শাসন বিভাগের ব্যক্তি, তাদেরকে লোকসভার কাছে দায়িত্বশীল থাকতে হয়। এই দায়িত্বশীল থাকার ব্যাপারটা এটা ব্যক্তিগত হতে পারে, আবার যৌথভাবেও হতে পারে। এই বিষয়ে ভারতের সংবিধানের 75-3 নম্বর যে ধারা আছে সেইখানে বিস্তরে বর্ণিত রয়েছে।
সংসদীয় শাসন ব্যবস্থায় কাকে কেন্দ্র করে মন্ত্রিসভা আবর্তিত হয়? প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সংসদীয় শাসন ব্যবস্থা আবর্তিত হয়ে থাকে। কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যমণি কিন্তু প্রধানমন্ত্রী। যেমন আকাশে অনেক তারা রয়েছে, তারার মধ্যে চন্দ্র উজ্জ্বল চকচক করে, সেই রকম অনেক মন্ত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদ। তিনি যেন নক্ষত্র মণ্ডলীর মধ্যে বিরাজমান চন্দ্র। সংসদীয় গণতন্ত্রে প্রকৃত শাসক কে? সংসদীয় গণতন্ত্রে প্রকৃত শাসক প্রধানমন্ত্রী। তাহলে নিয়মতান্ত্রিক শাসক কে? নিয়মতান্ত্রিক শাসক ভারতবর্ষের ক্ষেত্রে রাষ্ট্রপতি, কিন্তু ব্রিটেনের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক শাসক রাজা বা রানী। ভারতের সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীদের দায়িত্ব কার্যকর করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি কি? একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে অনাস্থার প্রস্তাব। অনাস্থার প্রস্তাব এমন একটা বিষয় যেটা লোকসভাতে গ্রহণ করা হয়। লোকসভাতে বিরোধী পক্ষের বা বিরোধী দলের ব্যক্তিগণ সরকারের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব নিয়ে আসেন, মানে কোনো না কোনোভাবে সরকারকে সংযত করার জন্য। এইখানে কোনো একটি প্রস্তাবকে নিয়ে সরকার এবং বিরোধীদের মধ্যে ভোটাভুটি হয়। সেখানে সরকার পক্ষ যদি হেরে যায় তাহলে তাদেরকে মন্ত্রিসভা ত্যাগ করতে হয়। এই বিষয়টি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তবুও বিষয়টা একটু আলোচনা করলাম যাতে তোমরা অনাস্থার প্রস্তাব জিনিসটা কি বুঝতে পার। সংসদীয় সরকার কি নামে পরিচিত? সংসদীয় সরকার দায়িত্বশীল সরকার, ক্যাবিনেট শাসিত সরকার, ওয়েস্টমিনিস্টার ধরনের সরকার, অনেক নামে পরিচিত। ভারতীয় সংবিধানের মুখ্য বৈশিষ্ট্য কি? ভারতীয় সংবিধানের মুখ্য বৈশিষ্ট্য শক্তিশালী কেন্দ্র। ভারতবর্ষে 28টি অঙ্গরাজ্য রয়েছে। তা 28টি অঙ্গরাজ্য থাকলেও তাদের মধ্যে ঐক্য, সংহতি ইত্যাদি বজায় রাখার জন্য কেন্দ্রকে শক্তিশালী হতে হয়েছে। এটা কিন্তু ভারতের সংবিধানের মুখ্য বৈশিষ্ট্য, শক্তিশালী কেন্দ্র। এটা সংবিধানে বর্ণনা করা রয়েছে, সেটা আলোচনা আছে, পরে জানতে পারবে। ঠিক আছে, দেখবে, পড়বে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।